বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার বন্ধুগণ, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে দিশেহারা বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে এত বড় ধরনের দুর্ঘটনা এবং এমন মর্মান্তিক ঘটনা আর কোনো সময় ঘটেছে বলে আমার স্মরণ আসছে না। যে শিশুগুলি আজকে প্রাণ হারিয়েছে তার সঙ্গে অনেক তাদের শিক্ষক শিক্ষিকা অনেক সাধারণ মানুষও প্রাণ হারিয়েছে। কিন্তু আমরা যখন কথা বলি সবসময় বলি যে আল্লাহ তাদের গোনা খাতা মাফ করে দেয়। এই শিশুগুলির গোনা করার মতো সুযোগও তারা ফেলে না। আমরা তাদেরকে এটুকু সুযোগ দিতে পারলাম না যে তারা জীবনটাকে একটু দীর্ঘায়িত করতে পারত। আল্লাহ যেন তাদের সকলের আত্মার মাধ্যমে দান করে তাদের সকল গোনাখাতা মাফ করে তাদের বেস্ট যারা আজকে নিহত হয়েছে, যারা আজকে আহত হয়েছেন তাদের হাজারি এবং ব্যাপকভাবে তাদের আহত ও নিহতদের যারা অভিভাবক মা বাবা তাদের হাজারিতে আমি মনে করি আল্লাহর আরশ কাঁপছে। আমরা চোখের পানি রাখতে পারছি না। এত মর্মান্তিক ঘটনা একটা মানুষের জীবনে এখনো হতে পারে এটা আমরা চিন্তা করতে পারিনি। একটি তার শিশু সন্তান তার ভবিষ্যতের আশা ভরসার স্থল, সে যাচ্ছে শিক্ষা নিবে, তাকে দেশকে করবে, তাদেরকে সকলকে গর্বিত করবে। তার জন্য তারা কষ্ট করে মা খাবার বানিয়ে দিচ্ছে, বাবা তাদেরকে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, রিক্সা করে নিয়ে যাচ্ছেন, তাদেরকে ওখানে উঠিয়ে দিয়ে অপেক্ষা করছেন মা বাচ্চা আসবে, আমার বাচ্চাকে আমি আবার খাবার দিব, ঘুমিয়ে রাখবো, তাদেরকে প্রাইভেট টিউশনের কাছে নিয়ে যাবো, তাদের জন্য লেখাপড়ার ব্যবস্থা করবো। আজকে তারা কি বলবেন কি করবেন অনেকেই প্রায় অর্ধ পাগল হয়ে গেছেন। এই মর্মান্তিক অবস্থা। এখন কথা হলো এগুলোর দায় দায়িত্ব কার? এর জবাব দিতে কে দেবে? আমরা জানি দুর্ঘটনা বলা হয়, দুর্ঘটনা তো হঠাৎ করে ঘটে, এটা নিয়ে কে কি বলতে পারে, যে কোনো দেশে যে কোনো সময় হয়। কিন্তু আমি বলতে চাই আমাদের দেশের এই দুর্ঘটনা কিন্তু একেবারে হঠাৎ করে হয় না। আমাদের দুর্ঘটনা প্রায় প্রতিদিনই হয়। হয়তো বিমানের দুর্ঘটনা আজকে হঠাৎ করে হলো, বাসের দুর্ঘটনা, লঞ্চের দুর্ঘটনা, এই যে বিভিন্ন ধরনের যানবাহনের দুর্ঘটনা, বিভিন্ন লঞ্চের দুর্ঘটনা, এটা নিত্যনৈমিত্তিক ঘটনা। এমন কোনোদিন নাই যেখানে আমাদের দুর্ঘটনা হচ্ছে না। দুর্ঘটনার সাথে দুর্ভোগ, দুর্ঘটনার দুর্যোগ, যেখানে আমাদের দেশে দুর্যোগ হয়। এই দুর্ঘটনা আর দুর্যোগ মানুষের কষ্টের সীমা থাকে না, আর থাকে দুর্নীতি, আর থাকে বিভিন্ন ভাবে মানুষকে কষ্ট দেওয়া। এই সকলের সঙ্গে কিন্তু একটি জিনিস জড়িত, সেটা হলো দুঃশাসন। দুঃশাসনের কারণে দুর্ঘটনা ঘটে। সঠিকভাবে যখন শাসন চলে না তখনই দেশের দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার সিরিয়াল হতে থাকে। যখন কেউ কোনো নিয়ম নীতি মানে না, সরকারের কোনো কার্যকরী ব্যবস্থা থাকে না, দুর্ঘটনার সঙ্গে আবার দুর্যোগ, সেটার একই ব্যবস্থা। আবার দুর্ভোগ সেটারও কোনো শেষ নাই, দুর্নীতি এটারও কোনো শেষ নাই। বর্তমান সরকারে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি তাদের প্রায়োরিটি কি? প্রায়োরিটি হলো কাউকে বেশিরভাগের দোষর আর কাউকে বেশিরভাগ আখ্যা দিয়ে তার পিছনে লাগা, বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে রাস্তার পথে আতঙ্কিত করা। তারা বসে এইসব ব্যাপার নিয়ে তাদের বিচার করতে হবে, তারপরে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা চলছে তার প্রধান কারণ হলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নাই। রাজনৈতিক স্থিতিশীলতা কেন নাই? কেননা দেশে কোনো নির্বাচিত গ্রহণযোগ্য সরকার নাই, যারা জনগণের সরকার, এমন কোন সরকার নাই। জনগণের কাছে জবাব দিতে আছে, এরকম কোন সরকার বর্তমানে নাই। এখন প্রশ্ন আসছে জনগণের সরকার করার জন্য যে অবস্থা দরকার ছিল সেটা তেমন করেননি। তারপরে যে স্বাভাবিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না। রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে সামাজিক স্থিতিশীলতা আসে না, আইন শৃঙ্খলের অবনতি। একই সঙ্গে সামাজিক স্থিতিশীলতা না আসলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসে না। আপনারা তো জানেন না, দেশে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে, জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের আয় ইনকাম প্রতিদিন কমে যাচ্ছে। এখন আজকে খবর শুনলাম, যে খবর বিভিন্ন মিডিয়াতে কালকে থেকে আসছে, সেটা হলো ট্রাম্পের
যে ট্যারিফ নীতি, তাদের 50% উপরে এখন আমাদেরকে ট্যাক্স নিয়ে আমেরিকাতে ব্যবসা করতে হবে। তাতে করে কয়েক হাজার মিল কারখানা বন্ধ হয়ে যাবে, কয়েক লক্ষ মানুষ এখনই বেকার হয়ে যাবে আগামী এক মাসের মধ্যে। এই বেকার মানুষগুলি কোথায় যাবে, কোথায় খাবার পাবে? মানুষের সরকার কোথা থেকে আয় ইনকাম করবে? সরকার বলে রিজার্ভ অনেক ভালো। ভালো কেন? রিজার্ভ খরচ হচ্ছে না, দেশে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না, দেশে কোন রকম জিডিপির গ্রোথ নেই, কোন রকম ইনভেস্টমেন্ট নেই, কোন রকম ভালো কাজ যেটা থেকে মানুষের উপকৃত হতে পারে সেরকম কোনো কাজ নেই। কোনো র মেটেরিয়াল আসছে না, কোনো মেশিন পত্র বিদেশ থেকে আসছে না। তো সেই জন্যই আছে। বিদ্যুৎ পাচ্ছেন কেন? তাও আজকে থেকে অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্টে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। পাচ্ছেন কেন? মিল ফ্যাক্টরি নাই, বিদ্যুৎ দিবে কে? বিদ্যুৎ খরচ করার লোক নাই, পরিষ্কার করে তারা বসে থাকে, ওই জন্য বিদ্যুৎ পাচ্ছেন। এগুলো কোনোটা ভালো লক্ষণ নয়। সামাজিক স্থিতিশীলতা ছাড়া, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না, সামাজিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না, অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের মানুষ সামনের দিকে লাখে মনে করে। দুর্ভিক্ষ অলরেডি শুরু হয়ে গেছে। আমি একটা সরকারি সার্ভের কথা শুনেছি, আমার কাছে তথ্য নেই জন্য বলতে পারলাম না। সেখানে তারা বলেছে ঢাকা শহরের 70-60% লোক 2 মাসের মধ্যে প্রোটিন মাছ মাংস খেতে পারে নাই এক বেলা। দুর্ভিক্ষ তো শুরু হয়ে গেছে ভাই। এখন আমার রাস্তা পথে জনগণের কোন নিরাপত্তা নাই। আর বর্তমান সরকার এই নিরাপত্তাহীনতা সৃষ্টি করছেন। ওরা মানুষকে মানুষের বিরুদ্ধে নিয়ে দেওয়া হয়েছে, বেশিরভাগ নাম দিয়ে, বেশিরভাগ দোষের নাম দিয়ে যে কোনো মানুষের বিরুদ্ধে আর বাকি মানুষকে প্রতিহিংসা, ঘৃণা, অত্যাচার, যে কোনো ধরনের নির্যাতন করার জন্য গ্রিন লাইসেন্স দিয়ে দিচ্ছে। মানুষের মানুষে এমন ঘৃণা, মানুষের মানুষে এমন বিদ্বেষ, মানুষের মানুষের প্রতিহিংসা এবং এত হিংস্রতা বাংলাদেশের ইতিহাসে বাঙালি সমাজ কোনোদিন দেখে নাই। এই বর্তমান সরকার যেটা সৃষ্টি করে দেশে এই বিরাট ভাবে আইন শৃঙ্খলা অবনতি করছে। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সারা দেশের মানুষ আশা করছিল বিগত সরকার চলে যাওয়ার পরে একটা ঐক্যবদ্ধ জাতি যে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে, মানুষের শান্তিতে থাকবে, মানুষের শান্তিতে ঘুমাবে, মানুষের মধ্যে খাওয়া দাওয়ার অসুবিধা হবে না, চাকরি বাকরির অসুবিধা হবে না। আমরা সামনে এগিয়ে যাবো। কি দেখছি আমরা? প্রতিদিন মানুষের আস্তের থেকে খারাপের থেকে আরো খারাপে যাচ্ছে। যতদিন এই সরকার থাকবে আমরা এর কোনো পরিবর্তনের আশা করতে পারছি না। এই সরকার যতদিন থাকবে ততদিন স্থিতিশীলতা থাকবে না, যতদিন আমরা রাজনৈতিক স্থিতিশীলতা পাবো না ততদিন আর কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের দরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন, সকলের অংশগ্রহণের মূল একটি নির্বাচন, এবং সেই নির্বাচন হতে হবে এমন নির্বাচন যেখানে সরকারি দল বলে কোনো দল থাকবে না। এখন সরকারি দলের কারণে কেউ কোনো কিছু করতে পারছে না। সরকারি দল যারা সরকারকে নিয়ন্ত্রণ করছেন, তা কোন সরকারি পদকর্মী না দিয়ে তারা সমস্ত সরকারকে নিয়ন্ত্রণ করছেন, এবং যার ফলে কে সরকার আমরা বুঝতে পারছি না। সরকারের নাম দিয়ে এখন দেশের সাধারণ মানুষ দেখতে পাচ্ছে দুর্নীতিতে দেশ সয়লাভ হয়ে যাচ্ছে, এবং দুর্নীতি করা হচ্ছে সবাই জানেন, করা হচ্ছে সেটাও জানেন। বাণিজ্য চলছে বিভিন্ন ভাবে, বাণিজ্য চলছে আমাদের পোস্টিং নিয়ে, কাকে কোথায় দেওয়া হবে, কোথায় প্রশাসক করা হবে, কোথায় কি করা হবে, কাকে কোথায় ট্রান্সফার হবে তার বাণিজ্য চলছে, কোথায় টেন্ডার কে পাবে তার বাণিজ্য চলছে। যেটুকু ব্যবস্থা আছে সেখানে দুর্নীতির বাইরে যেতে পারেন না। তাহলে আমরা বিগত সরকারের বিরুদ্ধে এত আন্দোলন করা হলো, এত লোক জীবন দিল, এই জুলাই মাসে এত লোক প্রাণ হলো কিসের জন্য? এই ধরনের একই জিনিসকে আমরা চেয়েছিলাম। আমরা কি এখন আবার রাস্তাঘাটে গিয়ে নিরাপত্তাহীনতায় মুক্তি পাচ্ছি যেখানে জায়গায়? এখন বর্তমান সরকারের কৌশলে হতে পারে, কেননা নিরাপত্তাহীনতা এখন আর বেশিরভাগ দোষর বা বেশিরভাগ সপক্ষে নয়। এখন নিরাপত্তাহীনতা ওনাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। কারণ ওনাদের এটা বুঝতে হবে, দেশকে বাঁচাতে চাইলে দেশে একটা একতার পরিবেশ সৃষ্টি করেন, সব লোককে শত্রু না মনে বন্ধু বলে গ্রহণ করেন, সবাইকে নিয়ে বসেন এবং সবাইকে নিয়ে একটি রাজনীতি করেন, এবং নিজের দলকে বাদ দেন, নিজের দলকে হাত থেকে হাঁটি পাবো করে হাতে ধরে থেকে বাদ দেন, তাদেরকে হাঁটতে দেন, তাদেরকে ফ্রিলি হাঁটুক, তারপরে তারা নির্বাচনে আসবে। তবে সেই নির্বাচন আপনারা পরিচালনা করবেন না। এটার জন্য মানুষের রক্ত দিয়েছে বারংবার, যে দল সরকারে থাকবে সে দলের কোন দল নির্বাচন করতে পারবে না। এই জন্য আমরা রক্ত দিয়েছি, অনেক মানুষ রক্ত দিয়েছে, এবং গত নির্বাচন এইভাবে হয়েছিল। এই পক্ষে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশ ঐক্যবদ্ধ হয়েছিল। ফলে
সেইভাবে নির্বাচনে হাত ছেড়ে দিয়ে থাকতে দেন এবং নির্বাচন করেন একটি সরকার যারা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে, যারা নিরপেক্ষ হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে, উপযুক্ত হিসাবে যে দেশ চালাতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকে পানিকে চালাতে পারে, তার জন্য গ্রহণযোগ্য হবে। সেই ধরনের একটি সরকার আমাদেরকে দেন, তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করতে পারবে। এখন আমরা চিন্তা করতে পারছি না। প্রতিদিন মনে হচ্ছে আগামীকাল কি হয়ে যাচ্ছে, আগামীকাল আমি থাকবো কি থাকবো না, ধ্বংস হয়ে যাবো কিনা। এই পরিবেশ এই হিংসা প্রতিদিন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এবং কে কাকে মারবে, কে কাকে খাবে, এটাই হলো আমাদের দেশের এখন প্রায়োরিটি। এটা কি হওয়ার কথা ছিল? এই জন্য কি জুলাইয়ে এত ছাত্রের জীবন দিয়েছিল? কিছু লোক এখানে সর্বা হয়ে যাবে, তারা তাদের কথাই দেশের কথা বলে চালিয়ে দেবে, তাদের বক্তব্যকেই তারা বলে কোনো ম্যান্ডেট পেয়ে গেছি। কার ম্যান্ডেট পেয়েছিলাম আমরা? আমরা আন্দোলনে ছিলাম, আমাদেরকে দোষর বলা হচ্ছে। আমরা আন্দোলনে ছিলাম, আমরা তো এই ম্যান্ডেট দিইনি। এই ছাত্রদের টিচাররা, গভর্নিং বডি মেম্বাররা, প্রিন্সিপালরা, তাদের প্রতিবেশীরা সবাই ছিল তাদের সঙ্গে, তাদের ছোট ভাই ছিল, তাদের বড় ভাই ছিল। এখন তারা প্রিন্সিপালের গলায় জুতার মালা দেয়, এখন তারা গভর্নিং বডিকে লাথি দিয়ে বের করে দেয়। এই সমস্ত ছেলেগুলো তাদের বোঝা উচিত এই মানুষগুলোর সমর্থনেই আজকে তারা এত বড় সম্মান পেয়েছে, এই এত বড় ক্ষমতা পেয়েছে। এটাকে অপব্যবহার করলে এই অপব্যবহারের কখনই দেশের মানুষ ক্ষমা করবে না, আল্লাহ তরফ থেকেও তারা এটার জন্য ক্ষমা করে। রাজনীতি করলে মাঠে এসে সকলের সঙ্গে দাঁড়িয়ে জনগণের কথা বলে, জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে, জনগণের কথা বলে, জনগণের কি করবেন সেটা বলে মাঠে নির্বাচন করেন, পিছনে বাবা দাদার হাত ছেড়ে দেয়, একা খাটার চেষ্টা করেন, তারপর দেখেন রাজনীতি কাকে বলে। এইভাবে হয়তো একদিন আপনারা রাজনীতিতে সফল হবেন। আমরা চাই আপনারা সফল হন, আমরা চাই তরুণ নেতৃত্ব আসুক। আমার দলে আমি বলেছি যত তরুণ নেতৃত্ব আসবে আমি তাদেরকে সবচেয়ে প্রায়োরিটি দেবো বেশি। এখন নতুন বাংলাদেশ করার জন্য নতুন ভাবে আমাদের তৈরি হতে হবে, নতুন ভাবে আমাদের শরীরে মাটি তৈরি করতে হবে, সেই দিকে আমরা এই অনুষ্ঠান। আজকে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা সরকারের বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা খবর পাচ্ছি, কোনোখানে কোনো নিয়ন্ত্রণ সরকার নাই। কে সরকার তা অনেক সরকারকে বুঝে বলতে পারছে না, সাধারণ মানুষ কোথায় যাবে বুঝতে পারছে না। আমরা কিভাবে সাহায্য করবো জানি না, তবু আমি নির্দেশ দিয়েছি যেভাবে করে সাহায্য করবো, রক্ত দিয়ে হলে রক্ত দিয়ে দেবো, যেভাবে আমরা দোয়া দরুদ করতে পারি সেটা দিয়ে আমরা সাহায্য করতে পারি। অন্য কোনো ভাবে সাহায্য করার স্কোপ থাকলে সরকার যদি আমাদেরকে চায়, অর্থ ছাড়া, আমরা কোনো অর্থশালী মানুষ নেই, আমরা সাহায্য করতে, আমাদেরকে যদি ভলেন্টারি কাজ করতে বলে আমরা পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা জনগণের পক্ষে আছি, আমরা নির্যাতিত মানুষের পক্ষে আছি। আমরা আজকে যারা বিভিন্ন ভাবে সরকারি কর্মকাণ্ডের জন্য ক্ষতিগ্রস্ত, তাদের পক্ষে আমরা সবসময় থাকবো এবং তাদের পক্ষ থেকে আমরা দেশবাসীর সেবা করার চেষ্টা করবো, দেশের সেবা করার চেষ্টা করবো, যেমন আমাদের দেশে আল্লাহ সবসময় ছিলেন এবং যার জন্য তাকে কোনো সময় জনগণের হৃদয় থেকে কেউ দূরে দিতে পারে নাই। আজকে সংস্কার, বাংলাদেশে যত সংস্কার হয়েছে এর সংস্কারের মতো এত ব্যাপক এবং এত সুদূর প্রসারী সংস্কার আমি কেউ করতে পারে নাই। আমরা জনগণের পক্ষে কাজ করেছি, আমরা কোনোদিন জনগণের বিপক্ষে ছিলাম না, আমরা জনগণের পক্ষে দাঁড়িয়েছি, আমরা জনগণের পক্ষে সবসময় আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের রাজনীতি করেছি। আমরা কারো বিভাগে নাই, আমরা কোনো চাঁদাবাজি করি নাই, দখলবাজি করি নাই, কারো মিথ্যা অবস্থান নেই নাই। যে আমাদের কাছে আশ্রয় চেয়েছে আমরা শান্তির নীর হিসাবে সবাইকে আশ্রয় দিয়েছি, সব রাজনৈতিক নেতা কর্মীদেরকে আমরা আশ্রয় দিয়েছি আমাদের এখানে আসার জন্য, তাদেরকে ওয়েলকাম করেছি, তাদেরকে সব রাষ্ট্র সহযোগিতা করেছি, তাদের সঠিক সম্পূর্ণ একটা ভালো রাজনীতি দেশের জনগণ পায়। যাই হোক, আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা চালিয়ে যাব, সামনের দিকে আমরা সমস্ত ডিস্ট্রিক্টে দোয়া মহফিল করবো এবং আমরা সরকারের কাছে আজকে আহ্বান জানাতে চাই, আমাদেরকে বলুন কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। তবে আমরা মনে করি আপনারা সঠিকভাবে যাচ্ছেন না, আপনারা পরিচালনায় ভুল করছেন, দেশ একটা গজব থেকে আরেকটা গজবে যাচ্ছে এবং প্রতিদিন এই দুর্ঘটনা স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে, মানুষের দুর্ভোগ স্বাভাবিক ঘটনা প্রতিদিনই হচ্ছে, দুর্নীতি প্রতিদিন হচ্ছে এবং এগুলোর কোনো সমাধান হচ্ছে না এবং মানুষের অত্যাচার, অনাচার, বিভিন্ন ধরনের নির্যাতন, নিষ্পেষণ থেকে মুক্তি পাচ্ছে না। আমাদের এক একজনের বিরুদ্ধে 10-15 মামলা হবে। আমাকে বারংবার বলা হয়, আমার সহকর্মীরা বলে, স্যার আপনি আর সরকারের বিরুদ্ধে কথা বলেন না, বললে কালকে আপনারা ধরে নিয়ে যাবেন, আরো 10টা মামলা হবে। এই দেশের জন্য কি আমরা এই যুদ্ধ করেছি, এই দেশের জন্য কি আমরা সংগ্রাম করেছি, এই সরকার পতনের আন্দোলন আমরা কি করেছি, আমাদের বাক স্বাধীনতা থাকবে না? আমরা আমাদের সরকারকে আমরা বলতে পারবো না যে আপনি ভালো কাজ করছেন না? আমাদের সরকারকে কি আমি বলতে পারবো না যে আপনি কালকে চলে যান, আমি ভালো একটা সরকার চাই? এটা বলার অধিকার, এটা তো মনে করতো
এই সব কথা বলার অধিকার কেন আপনি আমাকে হরণ করবেন? কেন আমার বক্তব্য আপনি টেলিভিশনে প্রচার করবেন না? কেন আমার বক্তব্য জনগণের কাছে দেবেন না? কেন আমার যুবককে বলতে হবে যে সরকারের বিরুদ্ধে কথা বলে আপনাকে জেলে দেওয়া হবে, আপনাকে বিভিন্ন নির্যাতনমূলক কাজ করা হবে, আপনাকে তার সামনে একটা বিপদে পড়তে হবে? আমরা বিপদের ভয় করি না। ভুল করবেন না, জীবন অনেক চলে গেছে, আর যে কয়েকটা দিন বাকি জনগণের জন্য কাজ করে যাবো, জীবন নয় পাওয়া যাবে। জাতীয় পার্টির প্রতিটি নেতা কর্মী রাস্তায় দাঁড়িয়ে থাকবে, গুলি করে মারেন, কোপ দিয়ে মারেন, যেভাবে মারেন, জনগণের সঙ্গে আমরা আছি, থাকবো এবং ভবিষ্যতে থাকবো। এখান থেকে আমাদেরকে সরাতে পারবেন না। আমরা আপনাদেরকে কোনো হত্যা করতে চাই না, আমরা আমাদের বিরুদ্ধে কোনো কিছু করতে চাই না, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকবো, বুক পেতে দাঁড়িয়ে থাকবো। আসুন হত্যা করুন, কত হত্যা করলে আপনারা সুখী হন আমরা দেখতে চাই। বাংলাদেশের মানুষকে মুক্তি দেন, বাংলাদেশের মানুষকে গাড়ি থেকে নেমে যান, এদেরকে রক্ষা করুন, এদেরকে আর সামনের দিকে নির্যাতন করবেন না। আমাদেরকে হত্যা করতে চান, আসেন করেন, আমরা দাঁড়িয়ে যাবো, মারুন আমাদেরকে, কয়টা লোককে মারবেন মারুন। সারা বাংলাদেশের মানুষকে অত্যাচার জর্জিত করে রাখছে, লক্ষ লক্ষ ফলস মামলা দিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে রাস্তাঘাটে নামতে দিচ্ছে না, আমাদের নেতা কর্মীকে জেলখানে আটকে রাখছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে অত্যাচার করছে। এটা কোনো মানবতা কেন হতে পারে না? একটা মানুষ যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত তাকে আপনি আসামি বলতে পারেন না, তাকে আপনি জেল দিতে পারেন না, অত্যাচার করতে পারেন না। এগুলো হচ্ছে আইনের ফাঁকি হচ্ছে, কিন্তু এগুলো মানবতা বিরোধী কাজ। একদিনের জন্য আপনাদেরকে জবাব দিতে করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আজকে আরেকটা কথা বলা দরকার। আমাদের জহুরুল ইসলাম রুবেল আমাদের জন্য প্রেসিডিয়াম মেম্বার, উনি আমাদের যে কোনো অসুখ বিসুখে আমাদের জন্য দোয়া করতেন, মিলাদের আয়োজন করতেন, আমরা সবাই মিলে একসাথে মিলাদ করতাম। উনি আজকে অসুস্থ, আমি ওনার রোগ মুক্তির জন্য আপনাদের সকলের দোয়া কামনা করছি। আমাদের জহুরুল ইসলাম মিলন, উনি বিভিন্নভাবে অসুস্থ ছিলেন, হার্ট অ্যাটাক হয়েছিল, আজকে একটু সুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আর এই গন্ডগোলের ভিতরে একটা কথা আমার বলতে হয়, আমি এটা বললে হয়তো অনেক কিছু মনে করতে পারি। আমরা এখন শুধু দেখছি বাংলাদেশে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান কাছে আমরা গেলে কিছু সার্ভিস, কিছু প্রোটেকশন, কিছু রক্ষাকর্তা, কিছু পাওয়ার জন্য আশা করি, সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে আমি তাদের সর্বোচ্চ কর্মে আমি সমর্থন জানাচ্ছি। আল্লাহ তাদেরকে ভালো করুন আর শক্তিশালী করুন, এটি আমার কাম। আমরা অন্য কোনোখানে গিয়ে আশ্রয় পাচ্ছে না, আমাদের সাধারণ জনগণ কোথাও গিয়ে আশ্রয় পাচ্ছে না, কোথাও গিয়ে চালানোর জায়গা পাচ্ছে না, একমাত্র আল্লাহর আরশে ছাড়া আমাদের বলার আর কিছু থাকছে না। ওখানে গিয়ে কোথাও আমাদের লোক কোনো কিছু করতে পারছে না, সাধারণ মানুষ কারো কাছে বিচার চাইতে পারছে না, শুধু একমাত্র আল্লাহর কাছে ছাড়া। আর প্রোটেকশন যদি কিছু আমরা পেয়ে থাকি, যতটুকু পেয়েছি আমরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক আছে, আমরা যেটা বললাম, আজকে প্রত্যেকটি নেতা কর্মীর কাছে আমার নির্দেশ, সব জায়গায় দোয়া মাহফিল হবে এবং দোয়া মাহফিলের পরে আপনারা বিভিন্ন ভাবে জনগণকে উদ্বুদ্ধ করবেন। আমরা এই সমস্ত দুর্নীতি, দুর্ঘটনা এবং দুর্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রামে থাকবো। সামনে সকলে মিলেমিশে আমরা দেশকে সঠিক পথে নিয়ে যাবো, যেখানে প্রতিদিন আমাদেরকে মৃত্যু ভয়ে সকাল থেকে ঘর থেকে বেরোতে হবে না। প্রতিদিন ফেরার সময় আগে আমাদের বউ ছেলেমেয়েরা কাঁদবে না যে আমার বাবা আসবে কিনা আসবে। এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই। আপনাদের এটা দোয়া মাহফিল, এর পরে এখন দোয়া হবে, আপনারা সবাই দোয়া করবেন। আমি যেটা বলছি, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে যে আল্লাহ এই কঠিন শোক থেকে, এই কঠিন অবস্থা থেকে তাদেরকে রক্ষা করার জন্য তাদের যথেষ্ট পরিমাণ শক্তি আমরা তাদেরকে দেন, এটা আমি কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন, তাদের প্রতি অনেক অশেষ দোয়া থাকবে আল্লাহর কাছে থেকে। আমরা সবার কাছে আমরা এইটাই আল্লাহর কাছে আমরা সবাই মিলে এটাই ফরিয়াদ করবো, যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ রেসপন্সিবল করি, যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ সঠিকভাবে সুস্থ হওয়ার তৌফিক দান করেন সঠিকভাবে, এবং তাদের কষ্ট যেন লাঘব করেন। আর ভবিষ্যতে যেটা বলেছে আমাদের সংবিধান পাটোয়ারি সাহেব, এনাদেরকে কম্পেনসেশন দিতে হবে। সরকারের দায়িত্ব এবং সরকারের দায়িত্বের ব্যর্থতার কারণে এতগুলি লোক এই মর্মান্তিক মৃত্যু, তাদেরকে যথাযথ কম্পেনসেশন দিতে হবে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা বেঁচে আছেন তাদেরকে বাকি জীবন সাধারণভাবে জীবন যাপন করতে পারেন তার নিশ্চয়তা দেওয়ার জন্য, তার গ্যারান্টি দেওয়ার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। সেটা আমরা চাই প্রকাশ্য ঘোষণার মাধ্যমে সরকার এটা যত শীঘ্র করাবেন তবে আমাদের জন্য মঙ্গল, না হলে এটার জন্য আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ।
সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।